অ্যাচিভমেন্ট আয়োজিত ব্যাংক অফ ম্যাথমেটিক্স ক্লাসের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে চতুর্থ ক্লাসে আমরা অ্যালজেব্রা পড়ব এবং অ্যালজেব্রার এটি শেষ ক্লাস। আমরা গত 3 ক্লাস যাবত অ্যালজেব্রা পড়ে এসেছি, এটি অ্যালজেব্রা শেষ ক্লাস এবং পঞ্চম ক্লাস থেকে মূলত আমাদের অ্যারিথমেটিক্সের ক্লাস শুরু হবে। তোমরা জানো যে অ্যালজেব্রার ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট, বিশেষত আর্টস ফ্যাকাল্টি যখন ভর্তি আমাদের রিক্রুটমেন্ট টেস্টগুলো নিয়ে থাকেন তখন কিন্তু অ্যালজেব্রা এবং অ্যাপ্লাইড অ্যালজেব্রার গুরুত্ব অনেক। আমরা এখন যেটা পড়বো সেট থিওরি, এরপরে পড়বো ভেন ডায়াগ্রাম বা কন্টিজেন্সি রুল। এই জায়গাগুলো থেকে কিন্তু আর্টস ফ্যাকাল্টি বিশেষত প্রশ্ন করে থাকে। সেট থিওরির শুরুতে আমরা ডেফিনেশন ধর্মী কিছু সেট থিওরির প্রবলেম সলভ করব এবং এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের পরীক্ষাগুলোতে এসে গেছে এবং কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার সহ বিভিন্ন পরীক্ষায় সেট থিওরির ডেফিনেশন ধর্মী প্রশ্নগুলো এসেছে। এই জায়গাগুলো যদি আমরা সলভ করতে চাই, অর্থাৎ সেট থিওরির এই ডেফিনেশনের প্রবলেমগুলো যদি আমাদের ভালোভাবে আমরা আয়ত্ত করতে চাই, এর জন্য সবচেয়ে বেস্ট বই হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হায়ার ম্যাথ বই। হায়ার ম্যাথ বইতে 1.1 অধ্যায়ে সেট থিওরির যে ডেফিনেশনগুলো আছে সেই ডেফিনেশনগুলো তোমরা যদি একটু পড়ে নাও তাহলে তোমাদের পক্ষে এই প্রবলেমগুলো সলভ করা এবং শর্ট আউট করা সহজ হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু ডিরেক্টলি ডেফিনেশন দিয়েও আসতে পারে কিংবা সাধারণত ডেফিনেশন দিয়ে আসে না, সাধারণত ওরা অঙ্কের মাধ্যমে এই ডেফিনেশনের প্রয়োগগুলো ওরা দিয়ে থাকে। আমরা এখন কিন্তু সেটা দেখব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই প্রশ্নগুলো যখন আসে, যদি তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি কিন্তু এগুলো পারবে না। আমরা 9-10 বই থেকেই যে ইম্পর্ট্যান্ট ডেফিনেশনগুলো আছে সেই ডেফিনেশনগুলো আমাদের অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের লেকচার সেটা আমরা এগুলোকে তুলে নিয়ে এসেছি এবং তোমরা যদি ওগুলোকে যদি বই না পাও তাহলে অ্যাচিভমেন্টের লেকচার শিটটা পড়লেও কিন্তু তোমরা এই ধাপগুলোতে ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা একটা অঙ্ক দেখি, যে অঙ্কটা কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসারে এসছে 2018 সালে। আমরা সেই প্রশ্নটা নিয়ে একটু দেখব। প্রথমে দেখো স্ক্রলে অলরেডি সেই অঙ্কটা দেখা যাচ্ছে। অঙ্কটাতে বলা ছিল, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, যদি a সমান a সেট সমান xyz হয় তাহলে প্রশ্ন ছিল ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন প্রপার সাবসেট অফ a, অর্থাৎ প্রপার সাবসেটের এলিমেন্ট সংখ্যা কত এটা তোমাকে বের করতে হবে। সবার আগে তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রপার সাবসেট কি। খেয়াল করো প্রপার সাবসেট ব্যাপারটা কি। তোমরা জানো আমাদের যদি কোনো সেটে যদি উপাদান থাকে 3টা 4টা যাই থাকুক তাহলে আমরা কিভাবে সাবসেট বের করি। আমরা জানি সাবসেট বের করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ আমাদের সেটে যতগুলো উপাদান আছে তার দিয়ে সমসংখ্যক যতগুলো সেট গঠন করা যায় তাকেই আমরা বলি মূলত প্রপার সাবসেট। তার মানে এ সেটে আমরা যদি এর সাবসেট লিখতাম তাহলে কত আসতো x y z x y y z x z x y z এবং ফাঁকা সেট। আমরা সুবিধার্থে যেখানে সাবসেটের সংখ্যা কত আমরা এইভাবে না করে আমরা একটা রুলস ফলো করি, অলরেডি লিখে দিয়েছি, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই 2 টু দি পাওয়ার n এই ফর্মুলায় মেনলি আমরা সাবসেট বার করি। এখন আমাদের জানা দরকার প্রপার সাবসেট ব্যাপারটা কি। প্রপার সাবসেট হচ্ছে সাবসেটে যদি মূল সেটটি না থাকে, আমার এখানে মূল সেটটি হচ্ছে কত, আমার এখানে মূল সেটটি হচ্ছে xyz, আমার যদি সাবসেটে মূল সেটটি না থাকে তাহলে যেটি পাওয়া যাবে ওর নাম হচ্ছে প্রপার সাবসেট। তার মানে প্রপার সাবসেটের উপাদান সংখ্যা হবে মূল সাবসেটের উপাদান সংখ্যার চেয়ে 1 কম, অর্থাৎ প্রপার সাবসেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n কে বলা হয় নাম্বার অফ এলিমেন্ট। খেয়াল করে দেখো এখানে আমার কতগুলো এলিমেন্ট আছে, 1টা 2টা 3টা এলিমেন্ট আছে, সুতরাং আমার এখানে সাবসেটের উপাদান সংখ্যা হবে 7। ঠিক এই প্রবলেমটা আমরা যদিও অঙ্কের মতো করে করেছি কিন্তু লক্ষ্য করে দেখো আমাদের যদি এখানে ডেফিনেশন সম্পর্কে ভালো ধারণা না থাকতো আমরা কিন্তু কখনো এই জিনিসটা লিখতে পারতাম না। যাই হোক আমরা দ্বিতীয় কোশ্চেনটাতে চলে যাই। দেখো দ্বিতীয় কোশ্চেনটা কিন্তু একদম সরাসরি সংজ্ঞায়নের মতো। এখানে প্রশ্ন করেছে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি স্ক্রলে, if the element of 2 or more set
আর ইকুয়াল, দে আর কল্ড, যদি টু অর মোর সেট এরা যদি ইকুয়াল হয় তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? এই ধরনের ক্ষেত্রে আমরা সেটগুলোকে কি বলতে পারি? অপশনগুলো দেখো, অপশন এ তে আছে এমটি সেট, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এমটি সেট। বি নাম্বার অপশনে আছে ইকুইভ্যালেন্ট সেট, সি নাম্বার অপশনে আছে প্রপার সাবসেট, এবং ডি নাম্বার অপশনে আছে সাবসেট। একটু খেয়াল করে দেখো, অলরেডি সাবসেট এবং প্রপার সাবসেট হবে না, কারণ তোমরা অলরেডি এটা ডেফিনিশন সম্পর্কে আইডিয়া নিয়ে গেছো যে প্রপার সাবসেট এবং সাবসেট দুটো জিনিস একদমই অন্যরকম। এখানে মেইনলি নির্ভর করে এখানে উপাদান সংখ্যার উপর, এখানে সেটের ইকুয়ালিটির উপর নির্ভর করে না। আরেকটা আছে এমটি সেট বা ফাঁকা সেট, যেটাকে আমরা এইভাবে লিখে থাকি। এমটি সেট বা ফাঁকা সেট হচ্ছে সেই রকম সেট যে সকল সেটগুলো সাধারণত যে সেটগুলোতে কোনো উপাদান থাকে না, যেমন এখানে তিনটা উপাদান আছে, এখানে যদি কোনো উপাদান না থাকতো তাহলে আমরা এ সেটটাকে লিখতে পারতাম এইভাবে, অথবা এ সেটটাকে লিখতে পারতাম এইভাবে। এটাকে আমরা বলি মেইনলি এমটি সেট, অর্থাৎ এই সেটে কোনো উপাদানই থাকে না, সুতরাং ইকুয়াল হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে শুধু একটাই থাকছে, যেটার নাম হচ্ছে কি ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট হচ্ছে যখন দুই বা ততোধিক সেটের উপাদান সংখ্যা ইকুয়াল থাকছে। আমরা একটু এই কোশ্চেনটাকে একটু মার্ক করে রাখি, পেছনে কারণ হচ্ছে আমরা যখন অর্ডার পেয়ার পড়ব, অর্ডার পেয়ারটা কিন্তু আমরা পড়ব কিন্তু মেইনলি এই ডেফিনেশনকে কেন্দ্র করে, সেই সময় কিন্তু আমাদের এই জিনিসটুকু লাগবে। অর্থাৎ ডেফিনেশন আমাদের পরবর্তীতে সেট অপারেশনের বিভিন্ন অংশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ামক বলে পরিগণিত হবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকস, এবং এই টপিকসটা আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে বড় টপিকস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। আমরা যেটা পড়ব সেটার নাম হচ্ছে সেট অপারেশন। সেট অপারেশন এই কথাটা মনে হলে আমরা কি বুঝি? এর বলতে বোঝায় যে সেটের বিভিন্ন ধরনের মান নির্ণয়। তোমরা অলরেডি ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। আমরা একটু সেট অপারেশন সম্পর্কে একটু বলি। সেট অপারেশন মেইনলি আমরা দুইভাবে সেটটাকে অপারেট করতে পারি। একটা হচ্ছে টেবুলার মেথডে, এবং আরেকটি হচ্ছে সেট বিল্ডার্স মেথডে। খেয়াল রাখবেন এর মধ্যে সেট বিল্ডার্স মেথডে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু সমস্যা হচ্ছে সেট অপারেশন তুমি কেবলমাত্র টেবুলার মেথডে করতে পারো। যেমন আমরা 3 নম্বর অঙ্কটার কথা বলছি। 3 নম্বর অঙ্কটা অলরেডি তোমাদের ডিসপ্লেতে আছে, তোমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু মান দেওয়া আছে। যেমন ধরো ইউ বা ইউনিভার্সাল সেট, যার মান বলা আছে 1 2 3 4 5 6। এ সেটের মান দেওয়া আছে 1 3 কত 5 6। বি সেটের মান দেওয়া আছে 2 4 5 6, এবং সি সেটের মান দেওয়া আছে 1 4 6। দেখো এখান থেকে এরকম এই যে মানগুলো যেভাবে দেয়া আছে, এই ধরনের সেটের এই ধরনের প্রকাশকে বলা হয় টেবুলার পদ্ধতি। এবং এই টেবুলার পদ্ধতিতে তুমি যদি কোনো কিছুকে না আনতে পারো তাহলে কোনো রকমই সেট অপারেশন করা যাবে না। অর্থাৎ পরীক্ষায় যদি আমাদের সেট বিল্ডার্স মেথড আসে তাহলে আমরা আগে তাকে টেবুলার মেথডে কনভার্ট করে নেব, এবং তারপরে সেটের যে বিভিন্ন ধরনের অপারেশন আছে সেই অপারেশনগুলো আমরা করতে পারবো। যেমন 1 নম্বর প্রশ্নে তোমরা লক্ষ্য করো 3 এর 1 রোমান সংখ্যার 1 আমাদের কাছে এ ইউনিয়ন বি জানতে চেয়েছে। সেকেন্ড অপশনটাতে এ ইন্টারসেকশন বি জানতে চেয়েছে। থার্ড অপশনটাতে তোমরা একটু লক্ষ্য করে দেখো, যেটা থার্ড ম্যাথে আমাদের কাছে এ প্রাইম জানতে চেয়েছে। 4 নাম্বার অপশনটাতে এ মাইনাস বি জানতে চেয়েছে, বা 5 নাম্বারটাতে দেখো এ ইউনিয়ন বি হোল প্রাইম, ষষ্ঠটাতে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এরকম মান জানতে চেয়েছে। তো ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে তুমি যদি এই মানগুলো জানা থাকে তাহলে তোমার ইউনিয়ন, ইন্টারসেকশন, প্রাইম, মাইনাস সব কিছু বার করাই তোমাদের জন্য সহজ।
আমি একটু ধরিয়ে দেবো, যদিও তোমাদের এই জিনিসগুলো জানা। ইউনিয়ন বলতে কি বোঝায়? ইউনিয়ন বলতে বোঝায় একটা সেটের যতগুলো কমন এবং আনকমন মান আছে সবগুলোকেই বোঝায়। যেমন এ ইউনিয়ন বি করতে গেলে দেখো, এ সেটে 1 আছে, বি সেটে 1 নাই, অর্থাৎ এ 1 এখানে আনকমন। এই আনকমন ভ্যালু হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের একে নিতে হবে। সিমিলারলি 2 বিতে আছে কিন্তু 1 এ নাই, আনকমন হওয়া সত্ত্বেও একে নিতে হবে। 3 দেখো এতে আছে বিতে নাই, তাও নিতে হবে। 4 এরও একই অবস্থা। দেখো 5 আর 6 শুধুমাত্র কমন পড়ছে, তাই আমি একে কিন্তু একবার করে নেব। খেয়াল করো এর উত্তরটা তাহলে চলে আসলো ইউ বা ইউনিভার্সাল সেট। ঠিক ইন্টারসেকশন করার সময় শুধুমাত্র এই কমন মানটাকে নিতে হয়, তোমরা জানো অলরেডি। আবার এ প্রাইম বার করার সময় যে কাজটা করতে হয়, এ সেটে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিতে হবে। যেমন এখানে 1 3 5 6 আছে, আমি এখান থেকে দেখো 1 3 5 এবং 6 কে বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো যেটা সেটাই হচ্ছে আমার মেইনলি এ প্রাইম। আর এ মাইনাস বি বলতে বোঝাচ্ছে কি, বিতে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি এতে থাকে তাহলে তাকে বাদ দিয়ে দিতে হবে। এ বাদে এতে যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমি নেব। এই যেমন এটা 1 আর 3 হলো, এই জিনিসগুলোকে বলা হচ্ছে সেট অপারেশন। কিন্তু দেখো আমরা এগুলোকে সবগুলোকেই সলভ করতে পেরেছি, বাট এটা যখন টেবুলার মেথডে আছে তখন। এটা সেট বিল্ডার্স মেথড থেকে কিন্তু আমাদের পরীক্ষায় অঙ্কগুলো আসে, অর্থাৎ আমরা 4 5 6 এই ধরনের যে অঙ্কগুলো এখন আমরা করতে যাচ্ছি, আমরা পরপর এখন 3টা অঙ্ক করব, 4 5 6। এই অঙ্কগুলো কিন্তু সব সেট বিল্ডার্স মেথডের এবং খুবই ইম্পর্টেন্ট। কিন্তু একটাই শর্ত, সেট বিল্ডার্স মেথডের এই অঙ্কগুলোকে আমাদের আগে টেবুলার মেথডে কনভার্ট করে তারপর এই সেট অপারেশনে ব্যাক করতে হবে। আমরা এখন বেশ কিছু সেট বিল্ডার্স মেথডের প্রবলেম সলভ করব। প্রথমে আমরা 4 নাম্বার প্রশ্নে যাই। 4 নাম্বার অঙ্কটা অলরেডি তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ। 4 নাম্বার অঙ্কে এ সেট সম্পর্কে বলা হয়েছে। এ সেটে x এর উপাদান হচ্ছে এমন যেন x এর সেটগুলো হচ্ছে একটা অড নাম্বার, x হচ্ছে একটা অড নাম্বার, এবং b সম্পর্কে বলা হয়েছে x such that x is an even number। অর্থাৎ এখানে x এর যে উপাদানগুলো থাকবে এগুলো অড এবং এগুলো ইভেন। তোমার কাছে প্রশ্ন করা হয়েছে, তাহলে বলতে হবে a ইউনিয়ন b কত। তোমার কাছে প্রশ্ন করা হয়েছে a ইউনিয়ন b কত। একটু খেয়াল করে দেখো, এই অঙ্কটার কথাই আমরা বলি যে x একটা অড নাম্বার, তাহলে x এর উপাদানগুলো কি কি হবে? এগুলোকে যদি এই যে মেথডটা দেখতে পাচ্ছ, এই মেথডটাকে বলা হয় সেট বিল্ডার্স মেথড। এটাকে আমার প্রথমে টেবুলার মেথডে কনভার্ট করে আনতে হবে। এখানে x হচ্ছে অড নাম্বার, তাহলে আমি অড নাম্বারগুলোকে নেব। প্রথমে 1, তারপরে 3 5 এরকম করে যে নাম্বারগুলো পড়বে এগুলো হচ্ছে অড নাম্বার। আর ইভেন নাম্বারগুলো কি কি? ইভেন নাম্বার হচ্ছে 2 4 6 এরকম করে যে নাম্বারগুলো আছে। এখন আমাকে যখন ইউনিয়ন করতে বলবে, ইউনিয়ন করতে বললে আমার কিন্তু কমন আনকমন সব মানগুলোই চলে আসবে। তোমরা লক্ষ্য করে দেখো এখানে কিন্তু সব ন্যাচারাল নাম্বার চলে এসেছে, অর্থাৎ আমার এখানে পুরো ইউনিভার্সাল সেটটা চলে এসেছে। এই হচ্ছে মেইনলি আমাদের সেট বিল্ডার্স মেথডের কনসেপ্ট। অর্থাৎ সেট বিল্ডার্স মেথডের প্রথম কাজ হচ্ছে, তোমাকে যদি সেট বিল্ডার্স মেথড থাকে, একটু লক্ষ্য করো, তোমাকে সেট বিল্ডার্স মেথড থাকলে তুমি একে প্রথমেই কি করবে? টেবুলার মেথডে কনভার্ট করবে। টেবুলার মেথডে কনভার্ট করবে এবং টেবুলার মেথড থেকে পড়ে যাবে তুমি যেটাতে, সেটা হচ্ছে তোমার সেট অপারেশন। অর্থাৎ তোমাকে ইউনিয়ন করতে বললে ইউনিয়ন করবে, ইন্টারসেকশন করতে বললে ইন্টারসেকশন করবে, তোমাকে যেটা করতে বলা হবে তুমি সেই দিকে মুভ করবে। আমরা পঞ্চম এবং ষষ্ঠ অঙ্কগুলোতে চলে যাচ্ছি এবং সবসময় কিন্তু আমরা এই 3টা স্টেপ ফলো করব। আমরা সেই অঙ্ক চলে যাচ্ছি। পঞ্চম নাম্বার অঙ্কটাতে কি বলেছে? 5 নাম্বার অঙ্কটা অলরেডি তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ। কি লেখা? যে এখানে এ সেট সম্পর্কে বলা হয়েছে এ হচ্ছে এমন একটা নাম্বার যেটা হচ্ছে ডিভিজিবল বাই 5, ডিভিজিবল বাই 6। আর বি সম্পর্কে বলা হচ্ছে এটা হচ্ছে এমন একটা নাম্বার যেটা ডিভিজিবল বাই 12। এবং তোমার কাছে প্রশ্ন করা হয়েছে তাহলে এ ইন্টারসেকশন বি কত। এটাই হচ্ছে তোমার অপারেশন। অর্থাৎ তোমাকে যে অঙ্কটা দেয়া আছে, অঙ্কটা কোন ফর্মে দেয়া আছে? সেট বিল্ডার্স মেথডে। তোমাকে কি করতে হবে? একে আগে টেবুলার মেথডে আনতে হবে। তার মানে একটু
একটু খেয়াল করো, এখানে আমার শর্ত কি ছিল, x হচ্ছে এমন একটা নাম্বার সেটা কত দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। আমরা কি করব, সেই নাম্বারগুলোকে লিখব 6, 12, 18 so on। আর ঠিক এই যেটা 12 দ্বারা বিভাজ্য, এটা কেমন হবে, 12, 24, 36, 48 এরকম করে নাম্বার হবে। দেখো এখন যখন আমাকে ইন্টারসেকশন করতে বলেছে, এখন আমরা চলে যাচ্ছি একদম অপারেশনে, সেট অপারেশনে। সেট অপারেশনে যখন আমাকে ইন্টারসেকশন করতে বলা হয়েছে, তখন আমি শুধুমাত্র কমন মানগুলোকে নেব। অর্থাৎ এখানে আছে 12, এই 12 নিতে পারবো। তারপরে লক্ষ্য করো, এখানে এই যে 18 পরে 24 আসার কথা, এই 24 এটা নিতে পারবো, 36 নিতে পারবো। অর্থাৎ আমার এই সেটটা পাওয়া যাচ্ছে, এই সেটটা আসলে কার মতো, বি সেটের মতো। দেখো, এবং আমাদের সি নাম্বার অপশনে দেখো এই অ্যানসারটা আছে। তারপর একটু খেয়াল করে দেখো, এই ইন্টারসেকশন বি করতে বলেছে, যে 6 দ্বারা বিভাজ্য, যে 12 দ্বারা বিভাজ্য, সে তো অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। তার মানে বি কিন্তু এর সাথে মাস্ট কমন। এই কারণে ইন্টারসেকশন বি এর মানটা হচ্ছে বি। সবচেয়ে যে বড় ইস্যুটা সেটা হচ্ছে, তোমরা যদি এইগুলোকে না ভাঙতে পারো তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না। যেমন 5 নাম্বার অঙ্কটা আমরা হয়তো নাম্বার থিওরির কনসেপ্টে এই মানে না এসেও করতে পারি, কিন্তু 6 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে দেখো, তুমি যদি এই মানে না আসো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। আমরা চলে যাচ্ছি 6 নাম্বার অঙ্কে। 6 নাম্বার অঙ্কটাতে কি বলা, এ হচ্ছে এমন একটা সেট, x such that x square minus 5x plus 6, 5x plus 6 equal to 0, এবং b সেট সম্পর্কে বলা হয়েছে x such that x square minus 11x plus 24 equal to 0। আমরা একটু খেয়াল করি, আমাদের এই 6 নম্বর অঙ্কটা কিন্তু আবার লাগবে, অনেকগুলো কাজে লাগবে। খেয়াল করো, 6 নম্বরে আমরা এই যে মানটা পেয়েছি, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তোমরা জানো এই দ্বিঘাত সমীকরণ কিভাবে ভাঙায়, কারণ তোমরা 1 নম্বর ক্লাসে এটা শিখেছো। এটাকে মিডল টার্ম ব্রেক করলে আমাদের দুটো রেজাল্ট আসার কথা, x এর কত কত, 2 এবং 3। আমরা এটাকে 2, 3 লিখে নিলাম। আর একে যদি আমরা সলভ করি তাহলে আমার দুটো মান আসার কথা, সেটা কত কত, 3 এবং 8। এখন যদি আমাকে 6 নম্বর অঙ্কটাতে যেটা বলেছে সেটা হচ্ছে এই ইন্টারসেকশন বি কত, এই ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি মানে হচ্ছে কি, এ আর বি এর মধ্যে যে মানটা কমন, কোনটা কমন আসতেছে দেখো তো, 3 কমন আসতেছে। তাহলে এই ইন্টারসেকশন বি হচ্ছে 3। তাহলে লক্ষ্য করো, এখানেও কিন্তু আমরা 3টা স্টেপই ফলো করেছি। প্রথম স্টেপে আমাকে যে সেট বিল্ডার্স মেথড ছিল, সেখান থেকে আমি প্রথমে টেবুলার মেথডে কনভার্ট করেছি, টেবুলার মেথড থেকে আমি আমার সেট অপারেশনে চলে এসেছি। এইভাবে মেইনলি আমরা সেটের অপারেশনগুলো করতে পারি। আমরা এতক্ষণ যাবত সেট অপারেশনের যে জিনিসটা দেখলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে টেবুলার মেথড থেকে, সেট বিল্ডার্স মেথড থেকে কিভাবে টেবুলার মেথডে এনে সেগুলোকে সলভ করে। এবং আমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কতগুলো টপিকস ছিল এটা। সেট অপারেশনের একটি গুরুত্বপূর্ণ অংশে আমরা আরেকবার আসি, এবং সেখানে কিন্তু আমরা কার্টেসিয়ান মাল্টিপ্লিকেশনের কিছু রুলসও এর মধ্যে শিখে নেব। আমরা যেটা শিখব সেই রুলসটা হচ্ছে ভেরিয়াস ফর্মুলা এবং ফর্মুলা রিলেটেড সেট অপারেশন। লক্ষ্য করো, যখন আমাকে এ বি সি এরকম সেটের মান দিয়ে বলে যে ভাইয়া এ মাইনাস বি ইউনিয়ন সি, এটা কত, অপশানগুলো দেওয়া থাকে এ বি সি ডি আকারে, আমাদেরকে বিভিন্ন অপশন দেওয়া থাকে। মনে করো, ধরো এই অপশন দেওয়া রইল বা এই অপশন দেওয়া রইল, তো আমাদের কোনটা অ্যান্সার আমাদেরকে করতে হয়। কি করতে হয়, আমরা সাধারণত যে কাজগুলো পরীক্ষায় অর্থাৎ একাডেমিক লাইনে করে এসেছি, সেটা হচ্ছে এই মানগুলোকে বের করে, তারপরে এই মানগুলোকে বাম পক্ষ ধরে বের করে ডান পক্ষে এই মানগুলোকে বের করে মিলিয়ে দেখতাম যে কোনটার সাথে মিলে যায়। কিন্তু দেখো, এমসিকিউ পরীক্ষায় যদি আমরা এই কাজগুলো করতে চাই তাহলে এটা যথেষ্ট টাইম কনজিউমিং। আমরা যে কাজটা করবো, এই জন্য আমরা আগে থেকে কিছু ফর্মুলা জেনে রাখবো, যে ফর্মুলাগুলোকে আমরা বলি বিনিময় সূত্র, আমরা যেটাকে বলি ডিস্ট্রিবিউশন ল। সেই ডিস্ট্রিবিউশন লগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এই সমস্যা হওয়ার কথা না। যেমন ডিস্ট্রিবিউশন লয়ে আমরা প্রথম যে লটা লিখতে চাচ্ছি, যেমন ধরো তোমাকে বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অথবা এটাকে যদি উল্টো করে বলা হয় এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমি প্রথমটা বলবো, দ্বিতীয়টা তোমরা বলার চেষ্টা করবে। প্রথমটা দেখো,
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এ কে আমার বিনিময় করতে হবে বি এর সাথে এবং সি এর সাথে। তাহলে এ এর সাথে আমার বিনিময় হবে সি এর এর সাথে আমার বিনিময় হবে শুরুতে বি এর, এবং পরবর্তীতে আমার এর সাথে বিনিময় হবে সি এর। খেয়াল করো কিভাবে বিনিময় হবে, যেহেতু ইউনিয়ন আছে সেহেতু এ এবং বি এর বিনিময় হবে ইউনিয়ন দিয়ে, এ এবং সি এর বিনিময়টাও হবে ইউনিয়ন দিয়ে। তাহলে মাঝখানে যেটা রয়ে গেল, অর্থাৎ মাঝখানে কি রয়ে গেল, মাঝখানে আরেকটা সাইন রয়ে গেছে ইন্টারসেকশন, সেটা দিয়ে একে ডিভাইড করা হবে। তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো যে এটা কি হতে পারে। আমরা একটু সময় নিচ্ছি, এটা কত হতে পারে একটু লক্ষ্য করো। এটা হতে পারে আবার সেই একই রকম, এর সাথে বি এর সাথে সি কে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। কি দিয়ে ডিস্ট্রিবিউট করতে হবে, ইন্টারসেকশন দিয়ে। এই ইন্টারসেকশন এর সাথে ইন্টারসেকশন, মাঝখানে যেটা আসবে সেটা হবে ইউনিয়ন। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রুলস ফর দ্য ডিস্ট্রিবিউশন। ঠিক একইভাবে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন বা কার্টেশিয়ান মাল্টিপ্লিকেশনের কথায় আসি, কার্টেশিয়ান মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে সলভ করতে পারি। কার্টেশিয়ান মাল্টিপ্লিকেশনে দেখো এ ক্রস বি ইউনিয়ন সি বা এ ক্রস বি ইন্টারসেকশন সি। আশা করি তোমরা এটা পারবে। বলো কি হতে পারে, এ বি এ সি বিনিময় হবে। কি দিয়ে বিনিময় হবে, ক্রস করে বিনিময় হবে। এটা ক্রস করে বিনিময় হবে, মাঝখানে যেটা আছে সেই মানটা আমি বসিয়ে দেব। ঠিক একইভাবে এটাও যদি আমরা করতে চাই, এ ক্রস বি, এখন কিন্তু ইন্টারসেকশন এ ক্রস সি, আমরা দ্রুত পাচ্ছি এখন। এইটারই একটা ইনভার্স বা উল্টো বা অ্যাডভার্স রুল আছে, আমরা সেই অ্যাডভার্স রুলটা একটু দেখি। খেয়াল করো এটার অ্যাডভার্স রুলটা কিভাবে সলভ করা যায়, বা এই অ্যাডভার্স রুলটা আমরা কিভাবে করতে পারি। লক্ষ্য করো 5 নম্বরে আমরা একটা অ্যাডভার্স রুলটা দেখবো, এ মাইনাস বি ইউনিয়ন সি। ঠিক বুঝতে পারছো যে এটা আরেকটা অ্যাডভার্স হতে পারে, এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে কি আসতে পারে দেখো, এ মাইনাস বি এ মাইনাস সি, যেহেতু মাইনাস সেহেতু এই চিহ্নটা জাস্ট ঘুরে যাবে। দেখো এ মাইনাস বি এ মাইনাস সি, এই চিহ্নটা জাস্ট ঘুরে যাবে, অর্থাৎ ইন্টারসেকশন ইউনিয়ন ইন্টারসেকশন হয়ে যাবে। সিমিলারলি আমরা ডি মর্গান সাহেবের একটা রুলস দেখব, এবং এরপরে আমরা বেশ কিছু অঙ্ক আমরা একদম মুখে মুখে করব। এই স্ক্রলে যে অঙ্ক থাকবে, অঙ্ক দেখে দেখেই আমরা এটার উত্তর করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আছে ধরো এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটাকে লেখা হয় এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা কারণ ডি মর্গানের রুল। এবং আরেকটা কি, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। একটু মনে করে দেখো তো, এটা মনে করে কিনা ছোটবেলা পড়তে, এটার নাম হচ্ছে ডি মর্গান রুল। এই ডি মর্গান রুলসটা আমাদের মেইনলি পরীক্ষায় কিন্তু আসে। এখন সেট অপারেশনে আমাদেরকে এই ধর্মী যে প্রশ্নগুলো করা হয়, এই প্রশ্নগুলো আমরা খুব সহজে জবাব দিতে পারি, এবং তোমাদেরকে আমি স্ক্রলে একটা একটা করে অঙ্ক দেখাবো। প্রথমে আমরা 7 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। 7 নম্বর অঙ্কটাতে বলেছে যে ইউনিভার্সাল সেট ইউ সমান যদি হয় 1 2 3 4 5 6, লক্ষ্য করো স্ক্রলে লক্ষ্য করো, এ সেট সমান যদি হয় 1 3 5 6, বি সেট সমান যদি হয় 2 4 5 6, দেখতে পেয়েছো সি নাম্বারে বলে দেয়া আছে সি সেট সমান যদি হয় 1 4 6, তাহলে প্রশ্ন করেছে যে এ মাইনাস বি ইউনিয়ন সি সমান কত। আচ্ছা বাবা, এ মাইনাস বি ইউনিয়ন সি এটা আমার কোন ফর্মুলাটা, এ মাইনাস বি ইউনিয়ন সি আমার এই 5 নাম্বার ফর্মুলাটা। আমরা জানি মাইনাস থাকলে সাধারণত ইউনিয়ন বা ইন্টারসেকশনের চিহ্নটা ঘুরে যায়। তাহলে আমার এটা কি হবে, ডিস্ট্রিবিউশন গতে ফেলো এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। দেখো অপশনে কোথায় আছে, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, সেটাই আমাকে উত্তর হিসাবে তাকিয়ে দিতে হবে। আমি কিন্তু অঙ্ক সলভ করতে যাব না, অর্থাৎ ইউ এর মান, এ এর মান, বি এর মান, সি এর মান যাই ছিল না কেন সেই মান বসিয়ে এই মানটা বার করার, এই মানগুলো বের করে সেগুলোকে চেক করার চেষ্টা আমরা করব না। আমরা চলে যাচ্ছি 8 নম্বর অঙ্কটাতে। অলরেডি তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ অঙ্কটাতে ওই তুই আগের মতো ইউ এর মান, এ এর মান, বি এর মান, সি এর মান দেওয়া আছে। এবার একটা ডি মর্গানের মতো করে কোশ্চেন করেছে যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান কত। তোমরা তো জানো এ ইউনিয়ন বি হোল প্রাইম কত, এ ইউনিয়ন বি হোল প্রাইমের অলরেডি ফর্মুলা তোমাদের জানা আছে। সেটা কত,
এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। যদি এই এ ইন্টারসেকশন বি হোল প্রাইম চাইতো, তুমি অ্যান্সার করতে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। যেহেতু এটা চেয়েছে সেহেতু আমরা অ্যান্সারটা করে দেব যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দেখো আমাদের যে অপশনে আছে সেই অপশন সি নাম্বার অপশনে আছে, সি নাম্বারটাই আমার এখানে উত্তর হিসাবে আমাকে মার্ক করে নিতে হবে। দেখো আমরা কিন্তু কোনো প্রকার অঙ্ক না করে কিন্তু এই অঙ্কগুলোর সলিউশন করতে পারছি। আমরা আরো একটা অঙ্কে যাব, নবম অঙ্কে যাব। নবম অঙ্কেও দেখো ইউ এ বি সি এর মান দেওয়া আছে। মান দিয়ে ওরা আমাদেরকে প্রশ্ন করেছে যে এ ক্রস বি ইউনিয়ন সি কত। এ ক্রস বি ইউনিয়ন সি ভাইয়া দেখো তো কোথায় আছে, কোন ফর্মুলাটা, এই যে এই ফর্মুলাটা এ ক্রস বি ইউনিয়ন সি। এটা সমান আমরা কত লিখতে পারি, লিখতে পারি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, যেটা আমাদের এ নাম্বার অপশনে আছে। একদম সহজ। আমরা কিন্তু কোনোভাবেই এই ধরনের ক্ষেত্রে অঙ্ক করার চেষ্টা করব না। আমরা জাস্ট ফর্মুলা জানি, এখন সরাসরি অঙ্কে চলে যাব এবং উত্তর করে দেব। এইগুলো মেইনলি আমাদের অঙ্ক করার প্রসিডিউর সেট অপারেশনের, এবং আমরা এই ক্ষেত্রে কোনো রকম কোনো প্রেশার নেব না। তোমরা দেখলে যে এই পরবর্তী তিনটা অঙ্ক করার জন্য, অর্থাৎ 7, 8, 9, 10 এই তিনটা অঙ্ক করার জন্য, 7, 8, 9 এই তিনটা অঙ্ক করার জন্য আমি কিন্তু কোনো প্রকার বোর্ডের সহায়তা নেইনি। আমার কাছে যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলো নিয়েই কিন্তু আমরা অঙ্ক করেছি। আমি যাও কিন্তু বোর্ডের সহায়তা নিইনি, তার মানে তোমারও পরীক্ষায় খাতা কলমের দরকার হবে না, তোমরা সরাসরি উত্তরে চলে যেতে পারবে। আমাদের এবারে টপিক অর্ডার পেয়ার, এবং অর্ডার পেয়ার সম্পর্কে তোমাদেরকে শুরুতেই একটা জিনিস বলা হয়েছিল, বিশেষত 2 নাম্বার অঙ্কটাতে বলা হয়েছিল যে ইকুইভ্যালেন্ট সেট থেকে মেইনলি অর্ডার পেয়ারের উৎপত্তি এবং অর্ডার পেয়ারের অঙ্কগুলো করা হয়। আমরা চলে যাচ্ছি 10 নাম্বার অঙ্কটাতে, এবং 10 নাম্বার অঙ্কটাতে আমরা অর্ডার পেয়ারের কিছু প্রবলেম দেখব। এখানে আমাদের অঙ্কে বলা হচ্ছে যদি 2x প্লাস y, এই সেটে আরেকটা উপাদান আছে -1, এটা সমান যদি এরকম হয় যে 4 3x - 2y, তাহলে ওরা আমার কাছে যেটা জানতে চাচ্ছে যে এই xy এটা কত, অর্থাৎ x আর y এর মানটা আমাকে বের করতে হবে। সো আমরা এটার সলিউশন করার সময় যে কাজটা করব সেটা হচ্ছে এই 2x + y, এটা যেহেতু প্রথম উপাদান, এটা হবে এটা প্রথম উপাদানের সমান, তাহলে এটা হবে 4, আর 3x - 2y এটা সমান আমরা ধরে নেব -1। যেহেতু দুটো সমীকরণ হয়ে গেল, এবং তোমরা জানো এটাকে আমরা কিভাবে সমাধান করি। যদি এটাকে 1 নাম্বার সমীকরণ ধরি বা এটাকে 2 নাম্বার সমীকরণ ধরি, তোমরা জানো যে 1 নাম্বার সমীকরণকে এখন আমার 2 দিয়ে গুণ করে যদি আমি 2 নাম্বার সমীকরণের সাথে যোগ করি, তাহলে আমার y এর মানটা বাদ চলে যায়। 1 নাম্বার সমীকরণে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2x হয়ে যাবে 4x, আর তার সাথে আসছে 3x, যোগ করলে হচ্ছে 7x। 4 দুগুণে হচ্ছে 8, 8 থেকে 1 গেলে হচ্ছে 7, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা x এর মানটা পেয়ে গেলাম 1। x এর মান 1 পেয়ে গিয়েছি। এটা আমরা যদি 1 নাম্বার সমীকরণে আমরা যদি বসিয়ে দিই, 1 নাম্বার সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে আমরা x এর জায়গায় 1 বসালে আমরা y এর মানটা পেয়ে যাচ্ছি 2, অর্থাৎ আমার এই xy এর মানটা পাওয়া যাচ্ছে 1, 2। 1, 2 আমার এই অপশনটা হচ্ছে কোথায় আছে, বিতে আছে। আমরা খুব ইজিলি কিন্তু 10 নাম্বার অঙ্কটাকে সলভ করে ফেলেছি। এবার আমরা চলে যাচ্ছি দুটো গুরুত্বপূর্ণ কনসেপ্টে, সেটা হচ্ছে কার্টেশিয়ান মাল্টিপ্লিকেশনের প্রবলেম। আমরা অলরেডি একটা কার্টেশিয়ানের প্রবলেম সেট অপারেশনে দেখেছি। আমরা আরেকটা কার্টেশিয়ানের প্রবলেম দেখব 11 নম্বর এবং 12 নম্বরে, এবং 11 নম্বর এবং 12 নম্বরে দুটোতেই একই রকম মান দেয়া আছে। আমি একটু লিখছি, খেয়াল করে দেখো, এটা সমান 0 এবং b এর মান দেয়া আছে কত, সেটা x জানো, x² - 11x + 24 সমান 0। খেয়াল করে দেখো দুটোই কিন্তু দ্বিঘাত সমীকরণ। আমরা এটাকে কিন্তু ভেঙে দেখেছি। আমরা অলরেডি সেট অপারেশনের এই অঙ্কগুলো করার সময়, বিশেষ 6 নম্বর অঙ্কটা করার সময় আমরা কিন্তু এর মান আমাদের দরকার হয়েছিল, বিকজ আমাদেরকে a ইন্টারসেকশন b বের করতে বলেছে। কিন্তু লক্ষ্য করো 11 নম্বর অঙ্কটা এবং 12 নম্বর অঙ্কটার একটা বিশেষত্ব হলো, ও তোমার কাছে প্রশ্ন করেছে n a ক্রস b এটা কত, আর এটাতে প্রশ্ন করেছে n পাওয়ার সেট অফ a ক্রস b এটা কত। দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। n a ক্রস b এটা কত, এটা যদি আমরা বার করি,
এ সেটে কয়টা উপাদান আছে, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তোমরা জানো যে সলভ করলে রেজাল্ট আসবে 2 এবং 3। এখানে 2 3 কিন্তু কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে এখানে মোট 2টা উপাদান আসবে এবং এখানেও মোট 2টা উপাদান আসবে। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, যদি এখানে কিউব থাকতো, মনে করো x কিউব মাইনাস 21x প্লাস 20 এটা থাকতো, তাহলে x এর মান আসবে 3টা। তাহলে আমরা কি করব, এখানে আমরা মান পাচ্ছি a এর জন্য পাচ্ছি 2, b এর জন্য পাচ্ছি 2, 2 2 গুণ 4। আমরা একদম ইজিলি কিন্তু এই অঙ্কটাকে ডিল করতে পারি। 12 নম্বর অঙ্কটাই দেখো, 12 নম্বর অঙ্কটাতে তোমার কাছে চাওয়া হয়েছে, আমরা স্ক্রলে দেখতে পাচ্ছি n p a ক্রস b। দেখো a ক্রস b তে আমরা উপাদান পেয়েছি 4টা। আমরা কিন্তু 11 নম্বর অঙ্কটাকে একটু টেনে আনছি, আমরা ওটা নতুন করে বোঝার চেষ্টা করছি না। 4টা উপাদান, তাহলে পাওয়ার সেটে যখন 4টা উপাদান থাকে, তাহলে আমরা পাওয়ার সেট কিভাবে বার করি, 2 পাওয়ার n ফর্মুলায়। তাহলে 2 পাওয়ার 4 কেন, কারণ 4টা উপাদান, a ক্রস b তে উপাদান 4টা, তার পাওয়ার সেট চাইছে, সুতরাং অ্যান্সার আসবে 16। আমরা কিন্তু এইভাবে সেট থিওরি ডিল করতে পারি। এবং দেখো সেট থিওরির আমি কিন্তু মোটামুটি এমসিকিউতে আসার উপযোগী সব ধরনের সমস্যা সলভ করে ফেলেছি। এবং আমরা আমাদের আজকের এই ক্লাসে সেট থিওরির এমন কোনো অংশ নাই যেটা আমরা কমপ্লিট করিনি। অর্থাৎ তোমাদেরকে এখন সেট থিওরি থেকে যে কোনো কোশ্চেন করুক, ইনশাআল্লাহ তোমরা তার অ্যান্সার করতে পারবে, যদি তোমরা এই টপিকগুলো ভালো করে বোঝো। আমরা চাইবো যে তোমরা এই টপিকগুলো বারবার একটু একটু করে দেখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এবং এই তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমরা এরকম টপিকটাকে ভাগ করে দিয়েছি। আমাদের সেট থিওরির পরের আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এবং সেট থিওরির মেইনলি এটা সেট থিওরি দিয়েও সলভ করা সম্ভব, বাট আমরা ভেন ডায়াগ্রামটা ভেন চিত্রের সাহায্যে, অর্থাৎ এটার যিনি আবিষ্কারক জন ভেন, ওনার উপায়ে ভেন চিত্রটা শেখার চেষ্টা করব। আমাদের এবারে টপিক ভেন ডায়াগ্রাম, এবং ভেন ডায়াগ্রামের অঙ্কগুলো আমরা মেইনলি ভেন চিত্রের সাহায্যে করব। এবং ভেন চিত্র হচ্ছে ভেন ডায়াগ্রামের সবচেয়ে আদি পদ্ধতি, এবং এটি জন ভেনের আবিষ্কার। তোমরা জানো এটা প্রায় 1.5 থেকে 2000 বছর আগে মেইনলি এটার আবিষ্কার হয়েছে। তো ভেন ডায়াগ্রামের অঙ্কগুলো করার জন্য মেইনলি আমরা এই 4টা স্টেপ ফলো করব। প্রথম স্টেপটা একটু লক্ষ্য করো, আমাদেরকে আঁকতে হবে ড্র অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারসেক্টিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন, ইন্টারসেক্টিং সার্কেল। অর্থাৎ আমাকে কতগুলো ইন্টারসেক্টিং সার্কেল আঁকতে হবে। কিভাবে ইন্টারসেক্টিং সার্কেল হবে এবং সেটা কতগুলো, অ্যাপ্রোপ্রিয়েট। এই অ্যাপ্রোপ্রিয়েট কথাটা আমরা কিভাবে বুঝবো, একটু খেয়াল করে দেখো। আমরা ভেন ডায়াগ্রামের অঙ্কগুলো আগে চেনার চেষ্টা করব। প্রথমত লক্ষ্য করে দেখবে যে ভেন ডায়াগ্রামের অঙ্কগুলো কখন করতে হয়। দেখা গেল যে কোনো একটা স্কুলে 50 জন ছাত্রের মধ্যে 40 জন বাংলায় পাশ করেছে এবং 35 জন ইংরেজিতে পাশ করেছে। এতজন স্টুডেন্ট কোনো সাবজেক্টে পাশ করেনি। এইরকম যদি অঙ্ক থাকে তাহলে আমাদের দুটো টপিক্সের কথা বলা হয়েছে, বাংলা এবং ইংরেজি। তাহলে আমাদের সার্কেল আঁকতে হবে দুটো, এবং সেই সার্কেলগুলো ঠিক এরকম হতে হবে, এরকম ইন্টারসেক্টিং হতে হবে। এই সার্কেলগুলো এরকম আলাদা আলাদা মিউচুয়ালি এক্সক্লুসিভ আকারে আঁকা যাবে না, অর্থাৎ দ্যাট শুড বি ইন্টারসেক্টিং। আবার ধরো তোমাকে বললো যে কোনো স্কুলে এতজন স্টুডেন্ট ফিজিক্সে, এতজন কেমিস্ট্রিতে এবং এতজন ম্যাথমেটিক্সে পাস করেছে, তাহলে তোমার এই সার্কেলটা আঁকতে হবে এইরকম, অর্থাৎ 3টা ইন্টারসেকশন হবে। এবং মাথায় রাখবে এগুলোকে ইন্টারসেক্ট করে দিতে হবে। এর পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ, ওরা তোমাকে ডিসাইড করতে বলেছে যে এই ডায়াগ্রামটাকে তুমি রেক্ট্যাঙ্গেল দিয়ে কভার করবে কি করবে না। রেক্ট্যাঙ্গেল দিয়ে কভার করবে কি করবে না এটা তোমার নির্ভর করবে কিন্তু তোমার প্রশ্নের উপর। এখন লক্ষ্য করো, এ যদি এমন হতো, এটা যদি এমন হতো যে 5 জন স্টুডেন্ট বাংলা এবং ইংরেজি তার কোনোটাই নেয়নি, এই মানটা যদি তোমাকে বলে দেওয়া হয়, বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর কোনোটিই নেয়নি, এরকম যদি কোনো মান থাকে, তাহলে আমরা একে রেক্ট্যাঙ্গেল দিয়ে কভার করব। আর যদি এই মানগুলো দেয়া না থাকে কিংবা চাওয়া না হয়, তাহলে আমরা কখনোই একে আমরা কভার করে দেব না। এরপরের অংশটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পুট দ্য ভ্যালুজ ফ্রম মিডল টু এন্ড। এটা মিডল থেকে এন্ডের দিকে যাব। দেখো আমরা শুরুতে আগে এই মানটা বসাবো, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কতগুলো নিয়েছি, এরপরে আমরা এই রোজেট এরিয়াগুলোতে যাব এবং শেষে এই কর্নারগুলোতে যাব।
এবং আমরা এই ভেন ডায়াগ্রামের অঙ্কগুলো এই ফর্মুলাতে করার চেষ্টা করব, যাতে করে আমরা খুব ইজিলি অঙ্কগুলোকে মেলাতে পারি। এছাড়াও আমাদের আরেকটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা হচ্ছে টোটাল সমান সাম অফ অল সিঙ্গেলস মাইনাস বোথ প্লাস নান। এবং এই ফর্মুলাটা মেয়ারলি আমাদের পরীক্ষায় যে অঙ্কগুলো আসে তাতে কিন্তু কাজ করে না। আমরা চেষ্টা করব এগুলোকে ভেন ডায়াগ্রামের সাহায্যে সলভ করতে। ভেন ডায়াগ্রামের এই প্রত্যেকটা স্টেপ বোঝার জন্য সত্যিকার অর্থে আমাদের আসলে আমরা যদি কোনো অঙ্কে না আসি তাহলে এই জায়গাটা ভালো বোঝা যাবে না। তোমরা স্ক্রলে অলরেডি আমাদের প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ। অঙ্কটা আমরা একটু পড়ি। ইন এ স্পোর্টস ক্লাব উইথ 36 মেম্বার, একটা স্পোর্টস ক্লাবের 36 জন মেম্বারের মধ্যে 23 প্লে ক্রিকেট, 25 প্লে ফুটবল and 2 played neither the game। অর্থাৎ 23 জন ফুটবল খেলে, 23 জন ক্রিকেট খেলে এবং 25 জন ফুটবল খেলে। খেয়াল করো এখানে ফুটবল এবং ক্রিকেটের কথা বলা হয়েছে। যেহেতু ফুটবল এবং ক্রিকেটের কথা বলা হয়েছে, তার মানে এখানে যদি আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারসেক্টিং সার্কেল আঁকতে হয় তাহলে আমাকে দুটো সার্কেল আঁকতে হবে। একটা হচ্ছে ক্রিকেটের জন্য, আমরা ধরো এটা একটা ক্রিকেটের জন্য সার্কেল আঁকলাম, ঠিক তেমনি করে আরেকটা সার্কেল আঁকতাম যে আমি আরেকটা কালি ইউজ করছি, সেটা হচ্ছে ফুটবলের জন্য। দেখো এটা একটা ফুটবলের জন্য, তার মানে আমাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল আঁকতে হলো এবং সেই সার্কেল পেলাম কয়টা? দুটো। এবারে আমাকে ডিসাইড করতে হবে আমি এই ডায়াগ্রামটাকে, এই যে ডায়াগ্রামটা এঁকেছি এই ডায়াগ্রামটাকে কভার করব কিনা রেক্ট্যাঙ্গেল দিয়ে। দেখো ও কিন্তু আমাকে প্রশ্নে কিন্তু এক জায়গাতে বলে দিয়েছে টু প্লে নাইদার গেমস, টু প্লে নাইদার গেমস। একটু লক্ষ্য করে দেখো, অর্থাৎ দুইজন কোনো গেমই খেলে না। তোমরা জানো যখনই এই নাইদারের কথাটা থাকে কিংবা চাওয়া হয় আমাদের প্রশ্নে, তখনই আমরা এটাকে কি করি? এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে কভার করে দিই। তো আমরা এটাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে কভার করে দিলাম এবং আমরা শুরুতেই কিন্তু এই মানটা বসিয়ে নেব, এই যে দুইজন কোনোটাই খেলে না। তারপরে আমাদের স্টেপ 3 হচ্ছে কি? পুট দ্য ভ্যালুস ফ্রম মিডল টু এন্ড কর্নার, অর্থাৎ আমরা এই মিডল থেকে এন্ড কর্নারের দিকে আমরা যাব। এই মানটা ছিল আমাদের ক্রিকেট, আর এই মানটা ছিল আমাদের ফুটবল, এই মানটা ছিল আমাদের ফুটবল। খেয়াল করে দেখো, তাহলে এই যে জায়গাটা, অর্থাৎ এই শুধুমাত্র লাল যে জায়গাটুকু, এই লাল জায়গাটাকে বলা হবে অনলি ক্রিকেট। এই যে লাল জায়গাটুকু আমরা এই পাশে লিখছি, এটাকে বলা হচ্ছে অনলি ক্রিকেট, অনলি ক্রিকেট। আর এই যে শুধুমাত্র নীল জায়গা, পেস্ট কালারের জায়গাটুকু, এই জায়গাটাকে আমরা বলতে পারছি অনলি ফুটবল, অনলি ফুটবল। তাহলে লক্ষ্য করো, অনলি ক্রিকেট এবং অনলি ফুটবল। আর এই মাঝের যে জায়গাটা, এরা হচ্ছে ক্রিকেট ফুটবল দুটোই খেলে। আমার কাছে প্রশ্নও কিন্তু করা হয়েছে যে হাউ মেনি মেম্বার্স প্লে বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল, কতজন ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলে। এই মানটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে, আমি এটাকে ধরে নিলাম যে ফুটবল ক্রিকেট দুটোই খেলে, এদের সংখ্যা হচ্ছে x। তাহলে ক্রিকেট খেলে কতজন? কেবলমাত্র ক্রিকেট খেলে কতজন? ক্রিকেট খেলে হচ্ছে 23 জন। কেবলমাত্র ক্রিকেট খেলে, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে যারা ফুটবল খেলে তাদেরকে আমরা বাদ দিয়ে দিতে হবে 23 - x। এই কনসেপ্টটা কিন্তু খুব জরুরি। আমি আগেই বলি এই কনসেপ্টটা তোমরা খুব ভালো করে বিল্ড করবে, বিকজ এটা এমসিকিউতে না আসলেও রিটেন পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে এবং তোমাদেরকে কিন্তু এই কনসেপ্টটা তখন খুব জরুরি হবে। এবং এই টোটাল সমান সাম অফ অল সিঙ্গেল, এই ফর্মুলায় কিন্তু তোমরা এই অঙ্কগুলো তখন করতে পারবে না এবং এই অঙ্কগুলো রিটেন পরীক্ষায় কিন্তু ব্যবহার করা নিষিদ্ধ। যাই হোক, চলে আসি আমাদের পরের কথায়। এই যে জায়গাটা ফুটবল, ফুটবল বলতে আমরা কোন জায়গাটাকে বলছি? পেস্ট কালারের জায়গাটা। সেখানে আমাদের ফুটবল খেলে কতজন? 25 জন। তাহলে কেবলমাত্র ফুটবল বা অনলি ফুটবল খেলে কতজন? 25 - x সংখ্যক। তাহলে আমরা যদি এটাকে একটু যোগ করি, 23 - x যোগ x, 25 - x যোগ 2, এতে আমরা যোগ করলে এই সব মানগুলোকে যোগ করলে, অর্থাৎ আমরা যদি সব ভ্যালুকে সাম করি এবং ইকুয়াল টু টোটাল, এখানে আমরা টোটাল কতজন খেলছি? টোটাল খেলছে 36 জন, তাহলে ইকুয়াল টু হবে 36। এখান থেকে আমরা চাইলে x এর মানটাকে বের করে নিয়ে আসতে পারবো। আমার 23, 25 এবং 2 যোগ করলে হচ্ছে 50 এবং এই x এর সাথে x টা বাদ গেল, শুধু একটা -x থাকছে। সুতরাং আমার x এর মানটা পেয়ে গেলাম 14। তোমাদেরকে আমি আরেকটা অল্টারনেটিভ নিয়মে অঙ্ক করাই দিচ্ছি, যে তোমাদেরকে বলেছিলাম যে এই নিয়মটা সাম অফ অল সিঙ্গেলস মাইনাস বোথ প্লাস নাম। তোমাদের হয়তো এই নিয়মটাই বেশি ভালো লাগবে। আমাদের টোটাল হচ্ছে
স্টুডেন্ট 50 জন। তার মধ্যে সিঙ্গেল ভ্যালু কি? সিঙ্গেল ভ্যালু হচ্ছে ক্রিকেট এবং ফুটবল, যার মান হচ্ছে 23 এবং 25। সরাসরি লিখে দিলাম। বোধ কত জানি না, নান কত, অর্থাৎ ফুটবল ক্রিকেট কোনোটাই খেলে না, তার সংখ্যা কত? 2। আমরা কিন্তু এইভাবেও অঙ্কটাকে করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এই নিয়মে অঙ্ক কিন্তু তুমি প্রথমত রিটেন পরীক্ষায় ব্যবহার করতে পারবে না, দ্বিতীয়ত এমসিকিউ পরীক্ষায়ও অনেক অঙ্ক আছে যে অঙ্কগুলোতে তোমরা এই নিয়মগুলো খাটাতে পারবে না। আমরা পরবর্তীতে 2 এবং 3-এ যে অঙ্কগুলো দেখব সেই অঙ্কগুলো কিন্তু আমরা এই নিয়মে মানে এই টোটাল সাম অফ অল সিঙ্গেল এই নিয়মে কিন্তু আমরা সলভ করতে পারবো না। আমরা চলো আমাদের পরবর্তী অঙ্কগুলোতে চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ম্যাথে। সেকেন্ড ম্যাথে when a school of 50 students 12 have passed in Bangla but not in English। কথাটা খুব মজার যে 12 জন এটা কিন্তু বাংলায় পাস করেছে কিন্তু ইংরেজিতে পাস করেনি। আবার বলেছে যে 10 have passed in English but not in Bangla, তারা কিন্তু ইংলিশে পাস করেছে কিন্তু বাংলায় পাস করেনি। এবং বলেছে 23 have passed both বাংলা and English, এরা বাংলা এবং ইংরেজি উভয় সাবজেক্টেই পাস করেছে। হাউ মেনি স্টুডেন্ট ফেইলড ইন বোথ সাবজেক্ট, অর্থাৎ বাংলা এবং ইংরেজি এর কোনোটাতেই পাস করতে পারেনি, এদের সংখ্যা কত? আমাদের এই মানটাকে বের করতে হবে। খেয়াল করে দেখো, এখানেও কিন্তু আমাদের মূলত দুইটা আইটেম আছে, একটা হচ্ছে বাংলা এবং একটা হচ্ছে ইংরেজি। আমরা কি করতে পারি? তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারসেক্টিং সার্কেল রাখতে হবে। তাহলে আমাদের বাংলার জন্য একটা সার্কেল হলো, এই ধরো বাংলার সার্কেল, একটু খানিকটা একটু ঘন হওয়া দরকার। দেখো এই হচ্ছে আমাদের বাংলার সার্কেল, আর এই হচ্ছে ধরো আমাদের ইংরেজির সার্কেল। এই হচ্ছে আমাদের ধরো ইংরেজির সার্কেল। পেস্ট কালারটা দিয়ে আমরা লিখেছি ইংলিশ, আর এই কালারটা দিয়ে আমরা লিখেছি বাংলা। খেয়াল করো, এখন আমাদেরকে একটা ডিসাইড করতে হবে যে আমি কি এটাকে ইয়ে করবো কিনা, রেক্ট্যাঙ্গেল দিয়ে এটাকে কভার করে দিব কিনা। লক্ষ্য করো আমার কাছে কিন্তু বাংলা এবং ইংলিশ কোনোটাতেই পাস করেনি, তার মান জানতে চেয়েছে। যেহেতু জানতে চেয়েছে সেহেতু আমি কভার করব কিন্তু যখন আমার কাছে এই মানটা জানতে চাইবে কিংবা এই মানটা যখন দেয়া থাকবে তখন। এই মানটা যেহেতু জানতে চাইছে, মানটা আমি জানি না, আমি ধরে নিলাম এটা হচ্ছে x। তাহলে একটু খেয়াল করি, এবার আমরা আমাদের মান বসাবো। মানগুলো কোথা থেকে বসাবো এটা আমরা জানি অলরেডি। হ্যাঁ, আমরা এগুলোকে সাধারণত একদম মধ্য থেকে মানগুলোকে বসাই। সেই মধ্য থেকে মান বসানোর চেষ্টা করব এবং ধীরে ধীরে আমরা এই অঙ্কটাকে সলভ করবো। আমরা এখানে দেখেছি যে 23 জন স্টুডেন্ট এরা কিন্তু বাংলা এবং ইংরেজি উভয় সাবজেক্টে পাস করেছে। এই 23 সংখ্যাটা যাবে মাঝামাঝিতে, 23 সংখ্যাটা যাবে মাঝামাঝিতে। এরপরে আমাদের এই কর্নারটা বলতে আমি কিন্তু বুঝাচ্ছি কিন্তু শুধুমাত্র বাংলা এই অংশটাকে, আর এই অংশটাকে বুঝাচ্ছি শুধুমাত্র ইংরেজি এই অংশটা। একটু খেয়াল করে দেখো, আমাকে বলা হয়েছে যে 12 জন কেবলমাত্র বাংলায় পাস করেছে, তার মানে 12 হচ্ছে এই মানটা। আগের বারে কিন্তু দেখো দেখো ক্রিকেটের মানটা এই পাশে ছিল এবং সেই ক্রিকেটের মানটা ছিল, আমরা সেখান থেকে কিন্তু অনলি ক্রিকেট নিয়ে এসেছিলাম। আর এখানে আমাকে অনলি বাংলা দেওয়া আছে। অনলি বাংলা মানে পাসড ইন বাংলা, নট ইন ইংলিশ। আচ্ছা, তাহলে আমরা ভেন ডায়াগ্রাম থেকে কি পাচ্ছি? ভেন ডায়াগ্রাম থেকে পাচ্ছি এর মান হচ্ছে 12, 23, 10 এবং x। আমরা কি জানতাম যে আমরা এই প্রত্যেকটা মানকে সাম করব এবং ইকুয়েট করব টোটালের সাথে। আমার টোটাল স্টুডেন্ট কতজন আছে? টোটাল স্টুডেন্ট আছে আমার 50 জন। আমরা একটু যোগ করি, আর যোগ করলে কত পাচ্ছি? 45 প্লাস x, 45 প্লাস x, অর্থাৎ লক্ষ্য করো এটা হচ্ছে 45 প্লাস x ইকুয়াল টু 50 এবং ফাইনালি আমরা x এর মানটা পেয়ে গেলাম 5। অর্থাৎ আমাদের 5 জন স্টুডেন্ট যারা বাংলা এবং ইংরেজি এর কোনোটাই নেয়নি। আমরা 3 নম্বর অঙ্কটাতে যাব। 3 নম্বর অঙ্কটা একটু ডিফিকাল্ট, আমরা একটু চেষ্টা করি। অঙ্কটা আমরা অলরেডি স্ক্রলে দেখতে পাচ্ছি। কি বলা আছে দেখো, ইন এ ক্লাস অফ 150 স্টুডেন্ট 90 স্টুডেন্ট হ্যাভ টেকেন ফিনান্স, 75 have taken banking and 55 students have taken economics. 10 students have taken finance and economics but not banking. Finance economics নিয়েছে কিন্তু ব্যাংকিং নেয়নি, তাদের সংখ্যা 10। 15 students have taken finance and banking but not economics. 15 জন ফিনান্স এবং ব্যাংকিং নিয়েছে, ইকোনমিক্স নেয়নি।
and 25 have taken banking and economics but not finance. Finance, banking এবং economics নিয়েছে কিন্তু finance নেয়নি, এদের সংখ্যা হচ্ছে 25. Find the number of students who have taken all the 3 courses. কতজন স্টুডেন্ট? 3টা কোর্সের সব কয়টি কোর্স নিয়েছে? একটু লক্ষ্য করে দেখো আমাদের এই অঙ্কটাতে আমরা স্ক্রলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফিনান্সকে এফ, ব্যাংকিংকে পি এবং ইকোনমিক্সকে ই এ দ্বারা কিন্তু আমরা লিখে দিয়েছি। আমরা শুরুতেই কিন্তু এটা কিন্তু নোটেশন বলা, তারপরে কিন্তু ফিনান্স, ব্যাংকিং, ইকোনমিক্স সংখ্যাগুলোকে এফ, বি এবং ই দ্বারা ডিনোট করা হয়েছে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। তো আমরা একটু আমাদের অঙ্কে চলে যাচ্ছি। ফিনান্স, ইকোনমিক্স এবং ব্যাংকিং এই 3টা সাবজেক্টের কথা বলেছে, তাহলে আমাদের শুরুতেই ড্র করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ সার্কেল, ইন্টারসেক্টিং সার্কেল। তাহলে এখানে আমার সার্কেল হবে কয়টা? 3টা, কারণ আগের অঙ্কগুলোতে 2টো করে বাংলা, ইংলিশ ছিল, ফুটবল, ক্রিকেট ছিল, 2টো করে আইটেম থাকায় আমরা 2টো করে ইন্টারসেক্টিং সার্কেল লিখেছি। এখানে আমরা 3টা সার্কেল আঁকবো। প্রথমে একটা আঁকবো ফিনান্সের জন্য, আমরা পেস্ট কালার দিয়ে ফিনান্স আঁকলাম। এরপর একটা আঁকবো আমরা ব্যাংকিং এর জন্য, ধরো এটা হচ্ছে আমাদের সেই ব্যাংকিং, এবং আরেকটা আঁকবো আমরা ইকোনমিক্স এর জন্য, ধরো আমরা এই রেড কালারটা দিয়ে ইকোনমিক্স এর জন্য আমরা ডিনোট করলাম। খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমার ফিনান্স, আমরা এ লিখলাম, এটা হচ্ছে আমার ব্যাংকিং, বি লিখলাম, এবং এটা হচ্ছে আমার ইকোনমিক্স, যেটাকে আমি ই লিখলাম। খেয়াল করো, আমি কি এখন এটাকে আমাকে এখন ডিসাইড করতে হবে আমি কি এটাকে বক্স করে আঁকবো কিনা, এটাকে আমি এখন রেক্ট্যাঙ্গেল দিয়ে কভার করবো কিনা। দেখো আমার কাছে কিন্তু ফিনান্স, ব্যাংকিং এবং ইকোনমিক্স কোনোটাই নেয়নি, এমন কোনো মান কিন্তু আমার কাছে ছিল না। মোরওভার আমার কাছে কিন্তু এটা জানতেও চাওয়া হয়নি, সুতরাং আমি কিন্তু এই আগের মতো একে কভার করতে পারছি না। এখন আমাকে ভ্যালুগুলো বসাতে হবে একদম মিডল থেকে, থার্ড স্টেপ, পুট দ্য ভ্যালু ফ্রম মিডল টু এন্ড কর্নার। আমাকে একদম মাঝামাঝি থেকে এই মানগুলোকে বসাতে হবে। চলো আমরা মাঝামাঝিতে প্রথমে বসাই যে ফিনান্স, ব্যাংকিং এবং ইকোনমিক্স তিনটাই কতজন নিয়েছে। আরে ভাই কতজন নিয়েছে এটাই আমার কাছে জানতে চাওয়া হয়েছে, একদম লাস্ট সেন্টেন্স দেখো। তাহলে আমরা এটাকে ধরে নিলাম এটা হচ্ছে এক্স। এখন আমরা দেখবো যে এই কর্নার, এই কর্নার, এই কর্নার এদের নাম কি। দেখো এই কর্নারে পেস্ট কালারটাও পড়েছে, আবার এই কালারটাও পড়েছে, কালারটার নাম কি? আচ্ছা অনেকটা রেডের মতো, রেডিশ টাইপের। তো এটাকে আমরা ব্যাংকিং বলেছি, তার মানে এটা হচ্ছে ফিনান্স, এটা হচ্ছে ব্যাংকিং। আবার এই জায়গাতে কিছু জায়গা আছে, এই জায়গাটা আবার ইকোনমিক্সের জায়গা আছে। তার মানে শুধুমাত্র যদি আমি এই জায়গাটার কথা বলি, এটা হচ্ছে টেকিং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বাট নট ইকোনমিক্স। টেকিং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বাট নট ইকোনমিক্স, এদের মান কত? দেখো এদের মানটা কিন্তু 50। একটু লক্ষ্য করে দেখবে, অনেক সময় কিন্তু ভুলে তোমরা এখানে 10 বসিয়ে দিতে পারো, কারণ ফিনান্স, ব্যাংকিং এর পরে ইকোনমিক্স থাকার কথা ছিল। কিন্তু আমাকে কিন্তু দেখো মান কিন্তু যে ওই অর্ডারেই দিবে এমন কিন্তু বলা যায় না। আমাকে শুরুতে বলেছে 10 স্টুডেন্ট হ্যাভ টেকেন ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স বাট নট ব্যাংকিং। এই 10টা কিন্তু এখানে বড় কথা, আমরা কিন্তু ভুলে এখানে বসিয়ে দিতে পারি, এটা কিন্তু আমাদের ভুল হতে পারে। খুব সাবধানে এই মানগুলো বসানোর চেষ্টা করবে। তারপরে বলেছে 25 স্টুডেন্ট হ্যাভ টেকেন ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স, 25 স্টুডেন্ট হ্যাভ টেকেন ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স বাট নট ফিনান্স। এইবারে আমাদের কাজ হচ্ছে কর্নারের মানগুলো বসা। তার মানে এই মানটা কি? এই মানটা হচ্ছে অনলি ফিনান্স, এই মানটা অনলি ব্যাংকিং, এই মানটা অনলি ইকোনমিক্স। তোমরা এগুলো জানো, অলরেডি শিখে গিয়েছো। তো ফিনান্সে আমার স্টুডেন্ট ছিল 90 জন। আমি কি করব? এই 90 থেকে 10, 15 এবং x থেকে বিয়োগ করে দেব। ব্যাংকিং বার করার সময় আমরা কি করব? এই 75 থেকে 75, 15, 25 এবং x বিয়োগ করে দেব। ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা কি করব? যে 55 জন ইকোনমিক্স আছে, 55 থেকে 25, 10 এবং x বাদ দিয়ে দেব। একটু খেয়াল করে দেখি, 90 থেকে 10 গেলে হয় 80, 80 থেকে 15 গেলে হয় 65, অর্থাৎ অনলি ফিনান্স আছে 65 বিয়োগ x। সিমিলারলি অনলি ব্যাংকিং এর সংখ্যাটা কত আমরা একটু বার করি। 75 থেকে 15 গেলে থাকছে 60, এবং এই 60 থেকে 25 গেলে থাকছে কত? থাকছে 35, অর্থাৎ এটা হচ্ছে 35 মাইনাস x। সিমিলারলি এই মানটা হচ্ছে 20 মাইনাস x। এখন আমার কাজ ছিল কি? কাজ ছিল প্রত্যেকটা মানকে একত্র করে যোগ করা। দেখো আগের অঙ্কটাতে যোগ করা যতটা সহজ ছিল, 12, 23, 10, x খুব ইজিলি বোঝা যাচ্ছে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব কম ছিল। কিন্তু এই অঙ্কটাতে কিন্তু অনেকগুলি মান,
সুতরাং এই মানগুলো কিন্তু বসানোর সময় ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বিশেষত আমি তো খুবই ভয় পাই, এটা যখন আমরা ক্লাসে করাই তখন আমাদেরও খুব সাহস থাকে, কারণ আমাদের সামনাসামনি আমাদের ছাত্ররা থাকে এবং আমাদের কোনো রকম ভুল হলে ওরা বলে দিতে পারে যে এখনই আমার মানটা বসাতে একটু কষ্ট হচ্ছে, ভয় লাগছে। তো তোমরাও কি করবে, আমার মতো একটা কাজ করতে পারো। যেমন এটা ধরো 65 - x, আমি এটা লিখেছি, সাথে সাথে দেখো এটাকে মার্ক করে দিয়েছি। এখানে আছে কত 15, দিলাম 15। এখানে আছে কত 35 - x, তারপরে আছে 25, তারপরে আছে x, তারপরে আছে 10, তারপরে আছে 20 - x। এটা সমান হবে আমার টোটাল মান। আমার মোট কতজন স্টুডেন্ট ছিল? 150 জন স্টুডেন্ট ছিল। চলো এবার আমরা এদেরকে যোগ করি। এদেরকে যোগ করলে হয় 170 - 2x সমান 150, অতএব 2x সমান 20। ফাইনালি আমরা x এর মানটা পাচ্ছি 10। এইভাবে মেইনলি আমরা আমাদের অঙ্কটা করতে পারি। অর্থাৎ ফিনান্স, ব্যাংকিং এবং ইকোনমিক্স নিয়েছে 10 জন স্টুডেন্ট। তোমরা দেখলে ভেন ডায়াগ্রামের অঙ্কগুলো যদি ভেন চিত্রের সাহায্যে করা যায়, তাহলে এটা যেমন এটা লিখিত পরীক্ষায়, দেখো লিখিত পরীক্ষা হলে আমি যে কাজটা করতাম, আমি একটু হিন্টস দিচ্ছি। এই যে x, এটাকে ধরে নিতে হয়েছে, শুরুতে লিখতাম লেট টেকিং ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স ইজ ইকুয়াল টু x। according from the given information the following diagram be drawn। তখন আমি এই ডায়াগ্রামটা ড্র করতাম, তখন আমরা এখানে লিখতাম according to Venn diagram। আমরা এই জাস্ট এতটুকু কথা অ্যাড করলে কিন্তু এটা আমরা রিটেনে ব্যবহার করতে পারছি। দেখো লিখিত এবং এমসিকিউর জন্য যদি আলাদা আলাদা করে তোমরা শেখার চেষ্টা করো, তাহলে সেটা তোমাদের জন্য মনে রাখা এবং পরীক্ষায় তাকে অ্যাপ্লিকেশন করা তোমাদের জন্য অনেক কঠিন হবে। আমার মনে হয় এটা একটা সোবার পদ্ধতিতেই সলভ করা ভালো। এবং আমরা যে পদ্ধতিতে করছি এটাই কিন্তু আদি এবং অকৃত্রিম পদ্ধতি। বাইভেরিয়েট বা মাল্টিভেরিয়েট ডাটা প্রেজেন্টেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে কন্টিজেন্সি রুল, এবং যেটা ব্যাংকারদের জন্য, বিশেষত একটা ব্যাংকিং রিক্রুটমেন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হওয়ার কথা। যদিও কন্টিজেন্সি রুল থেকে আমাদের ব্যাংক জবে খুব অল্প পরিমাণ প্রশ্ন এসেছে, এবং লাস্ট 2018 সালের পরে সরকারি ব্যাংকগুলোতে কন্টিজেন্সি রুলের কোনো অঙ্ক আমরা দেখতে পাইনি। যদিও এই অঙ্কগুলো আইবিএ পরীক্ষাতে প্রচুর এসে থাকে। আমরা কন্টিজেন্সি রুলসটা কি একটু বোঝার চেষ্টা করি। মনে করুন 100 জন লোক আছে। এই 100 জন লোকের মধ্যে আমি বললাম যে মেল আছে 60 জন। দেখেন আমরা কিন্তু সাথে সাথে আর একটা ডিফাইন করে ফেলতে পারছি, এখানে ফিমেল আছে 40 জন। আবার বললাম যে এই 100 জনের মধ্যে ইংলিশ ভালো জানে, অর্থাৎ IELTS এর স্কোর আছে, তাদের সংখ্যা হচ্ছে 30 জন। তাহলে IELTS এর স্কোর নাই, তাদের সংখ্যা হবে 70 জন। অর্থাৎ আমি এই একই 100 জনকে আমি কিন্তু ভাগ করছি, একদিকে জেন্ডারের ভিত্তিতে, একদিকে IELTS এর স্কোরের ভিত্তিতে। এই ধরনের রুলসকে বলা হয় কন্টিজেন্সি রুল। আমরা এটাকে মেইনলি একটা ডেটা আকারে আঁকার চেষ্টা করি, এবং এই যে গ্রাফটা আঁকা হয় এটার মূলত একদিকে থাকে মেল এবং ফিমেল, এবং আরেকদিকে থাকে আমার IELTS জানা লোক এবং নট IELTS জানা লোক, অর্থাৎ IELTS ছাড়া যে লোকগুলো আছে। কিভাবে হতে পারে? যেমন দেখেন যে এখানে আমার মেল আছে 60 জন, ঠিক তেমনি করে ফিমেল আছে 40 জন। একইভাবে আমার IELTS জানে, তাদের সংখ্যা হচ্ছে, IELTS জানে এদের সংখ্যা হচ্ছে 30, IELTS জানে না তাদের সংখ্যা হচ্ছে 70। এইভাবে মেইনলি আমরা 100 বের করে ফেলি। তখন আমাকে যদি কখনো একটা মান, এর মাঝামাঝি কোনো একটা মান যদি আমাকে বলা থাকে, তাহলে আমি কিন্তু বাকি মানগুলোকে বের করে নিতে পারি। এই রুলসটাকেই মেইনলি কন্টিজেন্সি রুলস বলা হয়, এবং স্ট্যাটিস্টিক্সে এই কন্টিজেন্সি রুলের খুব বড় ধরনের ব্যবহার আমরা দেখতে পাই। চলো আমরা আমাদের একটা অঙ্কে চলে যাই। আমরা অলরেডি 1 নম্বর অঙ্কটা একটু দেখতে পাচ্ছি, এবং এই অঙ্কটা কিন্তু অলরেডি পরীক্ষায় আসছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আসছে অঙ্কটা। আমরা অঙ্কটা একটু দেখে নিই। অঙ্কটাতে বলেছে 60% অফ দ্য স্টুডেন্টস অফ এ কলেজ আর মেল। একটা কলেজের 60% মেল। খেয়াল করো, তোমার কাছে যখন 60% মেল বলে দিয়েছে, তুমি অটোমেটিক্যালি জানো এখানে 40% ফিমেল আছে। সাথে সাথে দেখো ওরা আরও একটা তথ্য দিয়েছে। কি তথ্য দিয়েছে? 60% অফ দ্য মেল ইন দ্য কলেজ স্পিক ফ্রেঞ্চ। মেলদের 60%, এদের 60% তারা আবার ফ্রেঞ্চ বলতে পারে। খুব ভালো কথা, অর্থাৎ একজন ভাষা জানে এরকম একটা ইস্যু দেওয়া আছে।
and 40% of the students of the college can speak French. কলেজের 40% লোক তারা ফ্রেঞ্চ জানে। এখন আমার কাছে প্রশ্ন করা হয়েছে what percent of the female in the college do not speak French? কলেজের কতজন স্টুডেন্ট তারা ফ্রেঞ্চ বলতে পারে না? আমরা একটু এটাকে আমরা যদি কন্টিনজেন্সির ভাষায় আনতে চাই তাহলে আমাদের একটা কন্টিনজেন্সি টেবিল ড্র করতে হবে এবং এখানে টেবিল ড্র করাটাই সবচেয়ে আসল। একটু লক্ষ্য করি, এখানে আমাদের একদিকে আছে জেন্ডার, একদিকে আছে আমাদের জেন্ডার এবং আরেকদিকে আছে ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি। জেন্ডারের দিকে আমরা পেয়েছি মেল এবং ফিমেল, এবং আরেকদিকে আমরা ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সির দিকে পেয়েছি যে এরা কেউ ফ্রেঞ্চ জানে, কেউ ফ্রেঞ্চ জানে না। আমরা নট ফ্রেঞ্চ লিখলাম। খেয়াল করো, এবার আমরা যখন এই অঙ্কগুলোকে করতে আসবো, তখন দেখবে যে এই অংশগুলোতে আমাদের মান দরকার হবে। অলরেডি আমাদেরকে দেখো, আমাদেরকে অলরেডি ভ্যালুগুলো বলে দেওয়া আছে যে আমাদের 60% মেল যারা ফ্রেঞ্চ বলতে পারে, 60% মেল যারা ফ্রেঞ্চ বলতে পারে। তোমরা একটা খেয়াল করে দেখো, আমাদের 60% মেল যদি থাকে, তার আমার যদি টোটাল যদি হয় 100 জন, টোটাল 100 জনের কথা যদি আমি বলি, তার মধ্যে ফ্রেঞ্চ বলতে পারে মেইল আছে আমার 60%, তাহলে মেইল আছে 60%, আমি মেইলের সংখ্যা লিখলাম 60, ফিমেলের সংখ্যা তাহলে হবে আমার আলটিমেটলি 40। এরপরে আসো ফ্রেঞ্চ বলতে পারে, তাদের সংখ্যা অলরেডি আমাদের বলে দেওয়া আছে 40% ফ্রেঞ্চ বলতে পারে। অর্থাৎ 40 জন ফ্রেঞ্চ বলতে পারলে 60 জন অবশ্যই ফ্রেঞ্চ বলতে পারে না। এবং সবচেয়ে যে বড় তথ্যটা দেওয়া আছে আমরা সেকেন্ড সেন্টেন্সে দেখব, 60% অফ দ্য মেল ক্যান স্পিক ফ্রেঞ্চ। 60% অফ দ্য মেল, এই যে দেখো মেল হচ্ছে 60 জন, এর 60% হচ্ছে ফ্রেঞ্চ বলতে পারে। অর্থাৎ 36 জন মেল আছে যারা ফ্রেঞ্চ বলতে পারে। তাহলে ফ্রেঞ্চ বলতে পারে না কতজন? ফ্রেঞ্চ বলতে পারে না 24 জন। তাহলে আমরা বাকি টেবিলগুলো পূর্ণ করি। এই মানটা যেহেতু 40 এবং এই মানটা যেহেতু 36, তার মানে এটা হবে 36 প্লাস 4, দ্যাট ইজ 40। আর এই মানটাকে যদি আমি বসাতে চাই তাহলে ইট নিডস 36। এখন ওরা আমার কাছে যে কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই কোশ্চেনটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওরা আমার কাছে প্রশ্ন করেছে যে কত পার্সেন্ট ফিমেল ফ্রেঞ্চ বলতে পারে না। দেখো আমার ফিমেল আছে কতজন? ফিমেল আছে 40 জন। তার মধ্যে ফ্রেঞ্চ বলতে পারে না তাদের সংখ্যা হচ্ছে এই 36 জন যারা ফ্রেঞ্চ বলতে পারে না। তার মানে আমার কত পার্সেন্ট ফিমেল ফ্রেঞ্চ বলতে পারে না, তাদের সংখ্যাটা আমরা কিভাবে বার করব? 36 জন ফিমেল আমরা দেখতে পাচ্ছি এটা ফ্রেঞ্চ বলতে পারে না আউট অফ 40 জনের মধ্যে। তার মানে এটা কত পার্সেন্ট হলো? এটা হয়ে গেল 90%। এইভাবে মেনলি আমরা কন্টিজেন্সি রুলস ডিল করে থাকি। কন্টিজেন্সি রুলসের অঙ্ক কিন্তু খুব বেশি একটা নাই এবং তোমরা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন বই, আগারওয়ালের বইতে মাত্র 2টো অঙ্ক আছে। তার একটা অঙ্ক হচ্ছে এটা, এবং ক্যারিয়ার ব্লেস বা বিভিন্ন ওয়েবসাইট থেকে গুণে গেঁথে কন্টিজেন্সি রুলের 4-5টার বেশি অঙ্ক পাওয়া যাবে না, যার প্রত্যেকটা অঙ্ক অলরেডি আমাদের অ্যাচিভমেন্টের লেকচার শিটে সাজিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে এই নিয়মের অঙ্কগুলো অ্যাচিভমেন্টের লেকচার শিট থেকে সলভ করতে পারো। আমরা কন্টিজেন্সি রুলসের অঙ্কগুলোতে আমরা খুব একটা বেশি সময় দেব না, এই কারণেই যে এখান থেকে অঙ্ক খুব একটা আসে না, যদিও এই নিয়মগুলো জানা খুব জরুরি একজন ব্যাংক আঁকাবার জন্য। আমরা চতুর্থ ক্লাসের শেষ অধ্যায়ে চলে যাচ্ছি। শেষ যে অধ্যায়টা কেস, এই অধ্যায় থেকে অবশ্যই পরীক্ষায় অঙ্ক আসবে এবং মজার ব্যাপার হলো যদি পরীক্ষায় অঙ্ক আসে এখান থেকে তোমরা যদি নাম্বার না পাও তাহলে এর থেকে বড় দুর্ভাগ্যের কিছু থাকবে না। কারণ সবচেয়ে সহজ প্রশ্নটা সম্ভবত এইচ থেকে হয়। এইচ থেকে স্টুডেন্টদের যে ভুল ভালগুলো হয় বা অঙ্কগুলো তারা ভুল করে শুধুমাত্র তাড়াহুড়ো করতে গেলে। এই জন্য তোমাদেরকে আমি দেখো আগেই লিখে রেখেছি, এখানে আমরা 3টা স্টেপ যদি একটু ফলো করি, এই স্টেপগুলো যে 3টা স্টেপ ভাবতে পারো যে অনেক সময় লাগবে না, আসলে এই প্রত্যেকটা স্টেপ চিন্তা করতেও তোমার 5 সেকেন্ডের বেশি টাইম লাগবে না। এই
তাহলে দেখো 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই একটা এইজের অঙ্ক কিন্তু করে ফেলা সম্ভব। বড় জোর 20 সেকেন্ডের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে, সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে এই যে অঙ্কগুলো করে ফেলা সম্ভব। তবে তোমরা মাথার মধ্যে এই স্টেপগুলো রাখবে, স্টেপগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথম স্টেপ হচ্ছে ধরে নেওয়া এবং তাকে বর্তমান সময়ে রূপান্তর। আমরা অঙ্ক করার পর করে করে বোঝার চেষ্টা করব। এর পরের অংশটা হচ্ছে সমীকরণ তৈরি এবং তারপরের অংশটা হচ্ছে অ্যান্সার অ্যাডজাস্টমেন্ট। আমরা একটু দেখি এই অঙ্কগুলোকে আসলে কিভাবে করা যায়। প্রথমে আমরা 1 নাম্বার অঙ্ক, যেটা স্ক্রলে দেখতে পাচ্ছি, আমাদের ইনসাইডে দেখতে পাচ্ছি, আমরা সেখানে কি বলা 4 ইয়ার্স অ্যাগো। অঙ্কগুলো পড়া কিন্তু খুব জরুরি, কারণ প্রত্যেকটা লাইন এখানে খুব মিল করবে। আর আরেকটা ইস্যু, তোমার প্রত্যেকটা সেন্টেন্স শেষ না হওয়া মাত্র, অর্থাৎ ওগুলোকে ম্যাথমেটিক্যালি ডিফাইন না করে তুমি পরের লাইন কখনোই পড়বে না। তাহলে প্রথম লাইন আমরা একটু পড়ি। প্রথমে হয়েছে 4 ইয়ার্স অ্যাগো, 4 বছর আগে, the father's age was 3 times of his son's age. বাবার বয়স ছিল তার ছেলের বয়সের 3 গুণ। কত বছর আগের কথা? এটা হচ্ছে 4 বছর আগের কথা। তাহলে আমরা এখন প্রথম কাজ আমাদের ধরে নেওয়া। কি ধরে নেব? আমাদের ধরে নিতে হবে ছেলের বয়স, কারণ যেহেতু বাবা এবং ছেলে, এদের মধ্যে ছেলে ছোট, তাহলে আমরা ছেলের বয়সটাকে x ধরে নেব। ধরলাম ছেলের বয়স হচ্ছে x। দেখো খেয়াল করে, ছেলের বয়স যদি x হয় তাহলে বাবার বয়স কত হবে? বাবার বয়স হচ্ছে ছেলের বয়সের 3 গুণ, তাহলে বাবার বয়সটা হবে 3x। খেয়াল করে দেখো, এখন এই যে বয়সটা, এই বয়সটা কবে? এই বয়সটা কিন্তু 4 বছর আগে। আমরা কিন্তু প্রথমেই বলেছি ধরে নিয়ে একে কিন্তু বর্তমান সময়ে রূপান্তর করতে হবে, অর্থাৎ একে প্রেজেন্ট টাইমে আসতে হবে। বাবার বয়স যদি x হয়, ছেলের বয়স যদি x হয়, বাবার বয়স হচ্ছে 3x। তাহলে 4 বছর আগে যদি এই বয়সটা হয়, তাহলে ছেলের বয়সও 4 বেড়ে যাবে, বাবার বয়সও 4 বেড়ে যাবে। এই হচ্ছে তোমার কিন্তু স্টেপ 1। দেখো এই জিনিসটা কিন্তু তুমি কিন্তু খুব ইজিলি করতে পারতে। যেমন 4 ইয়ার্স অ্যাগো, 4 বছর আগে, এটা মাথায় রাখতে হবে। বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ, যেহেতু ছেলে ছোট, ছেলে x, বাবা 3x। 4 বছর আগে যেহেতু, বর্তমান সময় আনতে গেলে আমাকে 4 যোগ করে দিতে হবে। এই তো আমার কাছে। দেখো এটা কিন্তু 5 সেকেন্ডের বেশি না। আর আমি যেমন সন ফাদার লিখেছি, তুমি কিন্তু এমসিকিউ পরীক্ষা কিন্তু তা করবে না। তুমি কি করবে, যেখানে ছেলের নামটা দেখতে পাবে, তখন সেই ছেলের জায়গায় x, বাবার জায়গায় 3x লিখে পরে ওই যে +4, বা 4 বছর আগে যেহেতু তাহলে +4, যদি 10 বছর আগে হতো +10, যদি 15 বছর আগে হতো +15। এই কাজটা তোমরা কিন্তু মানে প্রশ্নপত্রের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই করে ফেলবে। এবারে আমাদের সেকেন্ড লাইন, যে লাইনটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব এবং যে লাইনটাই আমার আসলে অঙ্কের সবচেয়ে মাস্টার লাইন, সেটা হচ্ছে কি সমীকরণ তৈরি। আমরা সমীকরণ তৈরিতে চলে যাব এবং সেকেন্ড সেন্টেন্সটাতে যাচ্ছি। সেখানে কি বলা হচ্ছে, the total age of the father and son 4 years after 4 years। এই যে after 4 years, এই after 4 years কখন থেকে after 4 years? সবসময় মনে রাখবে এটা বর্তমান কাল থেকে after 4 years। তাহলে 4 বছর পর বাবা এবং ছেলের বয়সের যোগফল হচ্ছে কত বছর? 64 ইয়ার্স। আমরা একটু খেয়াল করি, তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম আমরা কি লিখতে পারছি, খেয়াল করো। ছেলের বয়স x + 4, বাবার বয়স 3x + 4। প্রত্যেকের বয়স কিন্তু 4 করে বাড়বে, যেহেতু এটা 4 বছর পরের কথা বলা হচ্ছে। বাবার ছেলের সাথেও 4 যোগ হলো, বাবার সাথেও 4 যোগ হলো, এদের যোগ করলে আমি এর মানটা পেয়ে গেলাম 64। এখন আমি এখানটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমি কি পাচ্ছি, 4x + 16, এটা সমান 64। এবং ফাইনালি আমি আমার x এর মানটা পেয়ে গেলাম, এবং x এর মানটা পেয়ে গেলাম 12। আমাদের অনেকেই যে কাজটা করি পরীক্ষার হলে, পরীক্ষার তাড়াহুড়োতে এই x এর মান পাওয়া মাত্রই উত্তরের দিকে চলে যাই। এই কাজটা কখনোই করবে না। কাজটা হচ্ছে, এর জন্য আমরা স্টেপ 3টাকে রেখেছি। এটা একটা সতর্কতামূলক স্টেপ। অর্থাৎ তুমি এবার প্রশ্নপত্র পড়ে বোঝার চেষ্টা করবে তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে। দেখো এই অঙ্কটাতে তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে ফাদারের প্রেজেন্ট এজ কত, অর্থাৎ বাবার বর্তমান বয়স কত। বাবার বর্তমান বয়স হচ্ছে এখানে 3x + 4। তাহলে আমার অ্যান্সার অ্যাডজাস্টমেন্টে চলে যাই। বাবার বর্তমান বয়স 3x + 4, আমরা x এর মানটা জানি 12 + 4, অর্থাৎ বাবার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। 40 বছর আমার এটা অপশনে আছে, কত নাম্বার? সি নাম্বার অপশনে আছে। সো আমার 1 নাম্বার অঙ্কটা হয়ে গেল। আমরা 2 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব ঠিক একই ভাবে, একই স্টাইলে। দেখি আমরা এটা কিভাবে করতে পারি। আমরা 2 নাম্বার অঙ্কটা একটু
পড়ার চেষ্টা করি। 2 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, 10 years ago A was half of B's age। 10 বছর আগে এর বয়স ছিল বি এর বয়সের অর্ধেক। কত বছর আগে? 10 বছর আগে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এ আর বি এর মধ্যে কে ছোট? এ আর বি এর মধ্যে এ ছোট। এর বয়স ছিল বি এর অর্ধেক, তাহলে এর বয়সটা যদি x হয়, বি এর বয়সটা তার ডাবল, তাহলে আর বি এর বয়সটাকে ধরে নিতে পারবো 2x। খেয়াল করো, তাহলে এই বয়সটা কত বছর আগে? 10 বছর আগে। আমরা কিন্তু আগেই শিখেছি এটাকে বর্তমান কালে নিয়ে আসতে হবে। তাহলে একে 10 ধরেছি, x ধরেছি, এর সাথে 10 যোগ, বি এর সাথেও 10 যোগ। এখন কি হলো, পরের সেন্টেন্সটা পড়বো। এখন পরের সেন্টেন্সটা পড়বো। দেখো আমরা কিন্তু সেন্টেন্স বাই সেন্টেন্স যাচ্ছি। এখানে কিন্তু প্রশ্ন পড়াটা খুব ইম্পর্টেন্ট এই যে অঙ্কের ক্ষেত্রে। সেকেন্ড সেন্টেন্স থেকে আমরা সমীকরণ তৈরি করব। সেকেন্ড সেন্টেন্সে কি বলেছে, ইফ দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ, তাদের বয়সে বর্তমান বয়সের রেশিওটা কত? 3:4। তাহলে রেশিও, এই জিনিসটাকে তোমরা জানো যে রেশিওকে আমরা সাধারণত ভাগ আকারে লিখি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে x + 10 divided by 2x + 10, এটা হচ্ছে 3/4। 3/4 আমরা একে যদি বজ্রগুণ করি কি পাচ্ছি, 6x + 30 সমান 4x + 40। অর্থাৎ এটাকে আমরা যদি এক পাশে আনি, 2x সমান আসতেছে 10 and finally x = আসতেছে 5। আমরা কিন্তু x = 5 দেখে কিন্তু তাড়াহুড়ো করে অপশনে চলে যাব না। আমরা কি করব, একটু ধীরে সুস্থে আমরা দেখব যে আমাদের কাছে কি জানতে চেয়েছে, যেটা আমাদের অ্যানসার অ্যাডজাস্টমেন্ট পার্ট। সেখানে গিয়ে দেখি যে এখানে আমাদেরকে কি বলা হয়েছে, হোয়াট উইল বি দ্য টোটাল অফ দেয়ার প্রেজেন্ট এজ। তাদের টোটাল এজ কত? আমরা টোটাল দেখি, প্রেজেন্ট এজের টোটাল। এখানে x + 10, অর্থাৎ আমি যদি x এর মান 5 বসাই, এর মানটা আসে 15, আর বি এর মানটা আসতেছে 5 দুগুণে 10 আর 10 এ 20, অর্থাৎ টোটাল অফ দ্য প্রেজেন্টেজ এটা আসলো 35 ইয়ার্স। তাহলে আমরা অলরেডি এটার মানটা পেয়ে গেছি। এবার চলো আমরা 3 নম্বর অঙ্কটাতে যাই। আমি একটু এটা মুছে ফেলছি। 3 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু বারবার পরীক্ষায় আসছে এবং এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করব। এবং এই অঙ্কটা লাস্ট জনতা ব্যাংকে চলে এসছে এবং আমরা এই অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করে দেখি কি বলা আছে 3 নম্বর অঙ্কটাতে। 3 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করি। A is 2 years older than B। A হচ্ছে B এর থেকে 2 বছরের ওল্ডার। আমি একটু জাস্ট পড়তে আমি অঙ্কটাকে একটু ম্যাপিং করছি। এর বয়স হচ্ছে B এর থেকে 2 বছরের বড়। এবার কি হচ্ছে, B is 2 years 2 times older as C। B is twice as old as C। B এর বয়স হচ্ছে C এর বয়সের দ্বিগুণ। দেখো আমি কিন্তু পড়তে আমি কিন্তু একে ম্যাপিং করে ফেলেছি। এখানে কয়জনের কথা বলা আছে? 3 জনের। আগের অঙ্কে কিন্তু বাবা আর ছেলে ছিল, দ্বিতীয় অঙ্কে কিন্তু A আর B ছিল, কিন্তু এই অঙ্কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইজের কথা বলা আছে 3 জনের এবং 3 জনের একটা সাকসেসিভ রিলেশনশিপ দেওয়া আছে। এই রিলেশনশিপকে বলা হয় সাকসেসিভ রিলেশন, অর্থাৎ এ এর সাথে বি এর রিলেশন, দেন বি এর সাথে সি এর রিলেশন। এই ধরনের রিলেশনশিপ থাকলে একদম শেষে যে থাকবে তাকে আমরা x ধরে নেব। কাকে x ধরে নেব? একদম শেষে যে থাকবে তাকে x ধরে নেব। দেখো 3 নাম্বার অঙ্কটাতে আমি কালি আলাদা ব্যবহার করেছি। পিছনে কারণ হলো এই দুটো অঙ্ক এক নিয়মের, এই নিয়মটা কিন্তু একটু আলাদা। তাহলে আমরা ধরে নিচ্ছি c এর বয়সটা হচ্ছে x, তাহলে b এর বয়সটা কত হবে? b এর বয়সটা হবে 2x। তাহলে a এর বয়সটা কত হবে? এর বয়সটা হবে 2x + 2। এখন আমরা দেখব a b c এদের টোটাল বয়স হচ্ছে 27। a এর বয়স হচ্ছে অ্যাকর্ডিং টু প্রবলেম এর বয়স হচ্ছে 2x + 2, b এর বয়স হচ্ছে 2x, c এর বয়স হচ্ছে x এবং যোগ করলে এটা হচ্ছে 27। তাহলে আমি কত পাচ্ছি? 5x + 2 সমান 27 এবং ফাইনালি আমরা x সমান পাচ্ছি 5। x সমান 5 পেলেই হচ্ছে না, আমরা কিন্তু এই x এর মান 5 পেলেই কিন্তু থেমে যাব না। আমাদের কিন্তু 5 দেখো অপশনেও থাকার কথা, সরি দেয়নি অপশনে যদিও। তো আমরা সরাসরি এই x এর মানটাকে উত্তর দেব না, আমরা চলে যাব আমাদের প্রশ্নে কি বলেছে। প্রশ্ন করেছে যে b এর বর্তমান বয়স কত। তাহলে b এর বর্তমান বয়স হচ্ছে 2 × 5, অর্থাৎ b এর বয়স হচ্ছে 10 বছর। এরই সাথে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করলাম এবং আমাদের একই সাথে কিন্তু অ্যালজেব্রা ক্লাসটা শেষ হয়ে গেল। আমরা আগামী ক্লাস থেকে দেখব অ্যারিথমেটিক এবং আগামী 4টি ক্লাস জুড়ে অ্যারিথমেটিক্সের ক্লাসগুলো থাকবে।